আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ সারি থেকে দূরে ছিল, মন্তব্য ট্রাম্পের। তীব্র নিন্দা ব্রিটেনের। বাহিনীর ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের বড় ভুল। অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের ত্রিপক্ষীয় বৈঠক। কিয়েভে রুশ হামলায় হতাহত ৫, জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা ইউর। বিপজ্জনক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডবাসী সতর্কবার্তা ড্যানিশ প্রধানমন্ত্রীর। আলোচনার আহ্বান, ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ চীনের। নজরে রাখতে ইরানের পথে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর। তেহরানকে বেপরোয়া দমননীতি বন্ধের আহ্বান জাতিসংঘের। তেল আবিব এখনও আঘাতের সুযোগ খুঁজছে, মন্তব্য তুরস্কের। এবং অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট। নো ওয়ার্ক নো শপিং কর্মসূচিতে অচল যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহর। সমালোচনার মধ্যেও আটক অব্যাহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যকে মর্যাদাহানিকর ও অযাচিত বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধফেরত সেনারা। প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, 9/11 হামলার পর আফগানিস্তানে ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের বড় ভুলের একটি। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে 20 বছর লড়েছে ন্যাটো বাহিনী। মোতায়েন ছিল 1,30,000-এর বেশি সেনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাই ছিল সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশের সেনারাও। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফগানিস্তানের সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন ন্যাটো সেনারা। আমাদের কখনো ন্যাটোর প্রয়োজন হয়নি। আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা সামনের সারি থেকে একটু দূরে ছিল। তবে আমরা ইউরোপ এবং অন্য দেশের প্রতি খুব ভালো আচরণ করেছি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধ ফেরত সেনাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ট্রাম্পের মন্তব্যকে মর্যাদাহানিকর আখ্যা দেন কনজারভেটিভ নেতা কেমি বাদেনোজ। বলেন, এ ধরনের অযাচিত মন্তব্যে মিত্রদের মধ্যে শক্তিশালী সম্পর্কের বাঁধ আলগা করে দেয়। আর লিবারেল ডেমোক্রেট নেতা এড ডেভি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উচিত ট্রাম্পের কাছে ক্ষমা দাবি করা। স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ট্রাম্পের এমন মন্তব্যে যুদ্ধে যারা নিহত বা আহত হয়েছেন তাদের স্বজনদের কষ্ট পাওয়া অস্বাভাবিক নয়। আমরা আফগানিস্তানে আমেরিকানদের পাশে দাঁড়িয়ে আমাদের মূল্যবোধের জন্য লড়েছি। সেই লড়াইয়ে অনেকে প্রাণ হারিয়েছেন বা ভয়াবহভাবে আহত হয়েছেন। ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় ভুলের একটি। ইউরোপের বিভিন্ন দেশের সাবেক সেনারাও ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর পাশে লড়াই করতে গিয়ে শত শত সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী আফগানিস্তানে 2,460 জন মার্কিন সেনা, 457 জন ব্রিটিশ সেনা, 150 জন কানাডীয় সেনা ও 90 ফরাসি সেনা নিহত হন। শিউলি রোজা, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। শনিবারও বৈঠকে বসার কথা রয়েছে 3 দেশের প্রতিনিধিদের। আলোচনার মধ্যেও রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ হামলায় জাপোরিজ্ঝিয়ায় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় জরুরি জেনারেটর সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইইউ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এর আগে এই বৈঠককে যুদ্ধবন্ধের পদক্ষেপ বলে আশাবাদ তুলে ধরেন জেলেনস্কি। বৈঠক চলাকালে ইউক্রেনের ঝাপুরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার পেনজা অঞ্চলে একটি তেল ডিপুতে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিয়েভে তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় কিয়েভকে জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ফ্রান্স একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে শীতের তীব্রতা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানানো হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গ্রিনল্যান্ডবাসী বিপজ্জনক পরিস্থিতিতে আছেন জানিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পরিদর্শনে গিয়ে এ সতর্ক বার্তা দেন তিনি। আর ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। এরই মধ্যে বৈঠক করে ভবিষ্যতের কৌশলের পরিকল্পনা তৈরি করছেন দুই দেশের কূটনীতিকরা। স্থানীয় সময় শুক্রবার ব্রাসেলস থেকে সরাসরি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যান ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসন। এ সময় তিনি বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে আছেন গ্রিনল্যান্ডবাসী। একই দিনে গ্রিনল্যান্ড ইস্যুতে নাটকীয়তা কমানো উচিত জানিয়ে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ড্যানিশ ও মার্কিন কূটনীতিকরা ওয়াশিংটনে বৈঠক করেছেন এবং ভবিষ্যতের কৌশলের একটি পরিকল্পনাও করেছেন। স্থানীয় সময় শুক্রবার রোমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইতালি। গ্রিনল্যান্ড ও ন্যাটোর কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করতেও আশাবাদ জানান মেলোনি। এদিকে চীনের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণে মার্কিন আগ্রাসী পদক্ষেপ ইউরোপ যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে এবং ন্যাটোকে দুর্বল করতে পারে। ইউরোপ চাইলে ন্যাটোর বাইরে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে বলেও জানান তারা। শিউলি রোসা, সময় সংবাদ। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর উপসাগরের পথে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ইরানকে সতর্ক করে বেপরোয়া দমননীতি বন্ধ করার কথা জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান। একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানকে আঘাত করার সুযোগ খুঁজছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু হলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর উপসাগরের পথে রয়েছে। রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের উপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, কিছু দেশ চাইছে ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করুক জাতিসংঘ, যাতে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানকে আঘাত করার সুযোগ খুঁজছে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোগান বলেন, ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা। তীব্র শীতে ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় রয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘ বলছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় খাবারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। স্থানীয় সময় শুক্রবার উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দারা। এক মুঠো ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন কয়েক মানুষ। সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি। উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেনি মানুষের কষ্ট। সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত। এ পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। জাতিসংঘ প্রতিনিধি বলছেন, গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেয়া। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে। পশ্চিম তীরের অবস্থাও গুরুতর। গেল 1 বছরে 3টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। অভিযানের নামে দমনপীড়ন, হত্যার ঘটনা চলছেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা বলছে, তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়েছে মানুষ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পর্যটন নগরীতে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে থাকবে আকাশচুম্বী ভবন, বিমানবন্দর, সমুদ্র বন্দর সহ বিশাল শিল্পাঞ্চল এলাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিষদের অধীনে উপত্যকাকে রূপান্তরের রূপরেখা তুলে ধরা হয়েছে সুইজারল্যান্ডের দাভোসের আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটির 81% স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। এতে ভূমধ্যসাগরীয় উপকূলে আকাশচুম্বী ভবন, পর্যটন অঞ্চল, আবাসিক এলাকা ও শিল্পাঞ্চল গড়ে তোলার নকশা দেখানো হয়। পাশাপাশি পরিকল্পনায় আরও বলা হয়, প্রায় 21 লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসন, কৃষি ও শিল্পভিত্তিক অবকাঠামো। তুষারপাতের পাশাপাশি শক্তিশালী ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির অন্তত 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরাকের মসুলেও প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ভারী তুষারপাতের মধ্যেও ভিন্ন চিত্র ভারতের হিমাচল প্রদেশে। মৌসুমের প্রথম তুষারপাত উপভোগে ভিড় বেড়েছে পর্যটকদের। আকাশ থেকে ঝিরঝির করে নেমে আসছে শ্বেতশুভ্র তুষার। মৌসুমের প্রথম ভারী তুষারপাতে যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে ভারতের হিমাচল প্রদেশ। বরফের চাদরে মুড়িয়ে আছে রাজধানী সিমলা, মানালি সহ বিভিন্ন এলাকা। তীব্র শীতের মধ্যেও বাইরে বের হচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ পর্যটকরা। কেউ ছাতা হাতে নিজেকে তুষার থেকে রক্ষা করছেন, কেউ বা তুষারপাতকেই উপভোগ করছেন। এ সময় নাচে গানে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনেককে। একই চিত্র জম্মু কাশ্মীরেও। এমন পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহ এসব এলাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ইরাকেও ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে তুষারের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতে শুক্রবার দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে শুধুমাত্র জরুরি কাজে বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিম্নচাপের প্রভাবে দেশটিতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে তীব্র ঠান্ডা বাতাস ও ভারী তুষারপাতের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ হয়েছে শীতকালীন ঝড়ের প্রভাব। দেশটির আবহাওয়া দফতর বলছে, এই ঝড়ের কারণে দেশের উত্তরাঞ্চলে 1 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। পাশাপাশি তাপমাত্রা -50 ডিগ্রি ছাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এরই মধ্যে দেশটির অন্তত 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে বাসিন্দাদের শীতকালীন সতর্কতা জারি করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রিটানিয়া অঞ্চলের কিম্পারলে শহরে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বসতবাড়ি ও সড়ক। নিরাপত্তার কারণে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে উঁচু স্থানে। স্থানীয়রা আশঙ্কা করছেন, 2014 সালের ভয়াবহ বন্যার চেয়ে এবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ব্রিটেনের কয়েকটি জায়গায় এখনও সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় হ্যারির আঘাতে ইতালির দক্ষিণাঞ্চলে 100 কোটি ইউরোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সিসিলি ও সার্ডিনিয়ায় সড়ক, বন্দর ও উপকূলীয় অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলছে উদ্ধার ও নজরদারি কার্যক্রম। ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকায় জননিরাপত্তার জন্য একাধিক উপকূলীয় এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। মিয়ানমারের কাচিন রাজ্যের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় 22 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হন অন্তত 28 জন, যাদের মধ্যে 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের কাউংজার গ্রামে স্মরণসভার আয়োজনে জড়ো হওয়া বাসিন্দাদের উপর ওই হামলা চালায় জান্তা বাহিনী। কাচিন স্বাধীনতা বাহিনীর মুখপাত্র নাওবু দাবি করেন, গ্রামটি কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্র না হওয়া সত্ত্বেও
জান্তা বাহিনী এটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলায় নিহতদের মধ্যে 18 জন ঘটনাস্থলে প্রাণ হারান, বাকি 4 জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। হামলার পর স্থানীয়দের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন নাওবু। এর আগে 2022 সালে একইভাবে হামলায় 80 জন এবং 2023 সালে অন্তত 50 জন প্রাণ হারিয়েছিলেন। তাইওয়ানের আকাশ ও সমুদ্র সীমার আশপাশে চীনা সামরিক তৎপরতা আবারও বেড়েছে। একদিনে শনাক্ত হয়েছে চীনের 11টি যুদ্ধবিমান ও 5টি নৌযান। এর মধ্যে বেশিরভাগ বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে বলেও দাবি দ্বীপটির। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দ্বীপটির চারপাশে চীনের এসব যুদ্ধবিমান ও নৌযানের উপস্থিতি শনাক্ত করা হয়। এর মধ্যে 9টি বিমান মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে তাইপে। দ্রুত প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো হয়েছে বলেও জানায় তারা। এর আগে বৃহস্পতিবারও তাইওয়ানের আকাশ ও সমুদ্র সীমার আশপাশে শনাক্ত করা হয় 2টি চীনা সামরিক বিমান, 5টি নৌযান ও 5টি নজরদারি বেলুন। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 3 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়ে তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের 465টি আসনের সবগুলোতেই ভোট হবে। আগামী মঙ্গলবার থেকে 12 দিনের নির্বাচনী প্রচার শুরু হবে। এর আগে গেল সোমবার আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। গত অক্টোবরে দায়িত্ব নেয়ার পর মাত্র 3 মাসে প্রায় 70% জনসমর্থন পান তিনি। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সমর্থন হারানো ক্ষমতাসীন দলের অবস্থান শক্ত করতেই তিনি এই নির্বাচনে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। ভেনেজুয়েলায় চলমান মুক্তি প্রক্রিয়ায় এখন পর্যন্ত 626 জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় শুক্রবার তিনি জানান, আগামী সোমবার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্কের সঙ্গে ফোনে কথা বলবেন এবং মুক্তিপ্রাপ্তদের তালিকা যাচাইয়ের অনুরোধ জানাবেন। মানবাধিকার সংগঠন ফোরো প্যানেল জানিয়েছেন, 8 জানুয়ারি থেকে তারা মাত্র 154 জন রাজনৈতিক বন্দীর মুক্তি নিশ্চিত করেছেন। একই দিনে রাজধানী কারাকাসে শত শত মানুষ সরকারপন্থী সমাবেশে যোগ দেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবি করেন তারা। এ সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, মাদুরো ফিরে না আসা পর্যন্ত এই লড়াই চলবে। আন্তর্জাতিক সময়, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে 27 জানুয়ারি। এ নিয়ে ভারতের বস্ত্র খাতে উচ্ছ্বাস দেখা গেলেও হতাশা দেখা দিয়েছে অটোমোবাইল খাতে। এই চুক্তির আওতায় ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের ওপর শুল্ক কমাবে ভারত। বিনিময়ে ভারতীয় ইলেকট্রনিক্স, বস্ত্র ও রাসায়নিক পণ্যের বাজার আরও উন্মুক্ত করবে ইউরোপ। ভারত ও ইউরোপের মধ্যে বড় ধরনের বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে চলতি সপ্তাহে। চুক্তির 24টি অধ্যায়ের বেশিরভাগই নিষ্পত্তি হয়েছে। ফলে আগামী মঙ্গলবার চূড়ান্ত ঘোষণা আসতে পারে চুক্তির বিষয়ে। চুক্তিটি চূড়ান্ত হয়ে ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদিত হতে সময় লাগতে পারে অন্তত 1 বছর। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের উপর শুল্ক কমাবে ভারত, আর ভারতীয় ইলেকট্রনিক্স, বস্ত্র ও রাসায়নিক পণ্যের বাজার ইউরোপে আরও সম্প্রসারণের সুযোগ দেওয়া হবে। তবে এই চুক্তি নিয়ে সতর্ক করেছেন ভারতীয় বাণিজ্য নীতি বিশেষজ্ঞ অভিজিৎ দাস। তার মতে, চুক্তির ফলে ভারতের অটোমোবাইল খাতে নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রপ্তানি বিশেষ করে বস্ত্র খাতে ইতিবাচক প্রভাব ফেলবে, তবে অটোমোবাইল খাতের জন্য তা ক্ষতিকর হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন অটোমোবাইল খাতে একটি শক্তিধর অঞ্চল এবং ধীরে ধীরে তারা বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছে। এখন যদি আমরা ইভি খাতে ধাপে ধাপে বাজার উন্মুক্ত করি, তাহলে ভারতের একটি শক্তিশালী ইভি শিল্প গড়ে ওঠার সম্ভাবনা কমে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন বছরে প্রায় $125 বিলিয়ন বস্ত্র আমদানি করে। সেখানে ভারতের অংশ মাত্র 5 থেকে 6%। তবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষাপটে এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞার শঙ্কা কাটাতে চূড়ান্ত হলো নতুন চুক্তি। চীনা মালিকানা থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রের জন্য আলাদা সত্তা গড়ে তুলবে অ্যাপটি।
স্থানীয় সময় শুক্রবার টিকটক জানিয়েছে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম চালাতে একটি নতুন মার্কিন প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, যা বৈশ্বিক কার্যক্রম থেকে পুরোপুরি আলাদা হবে। এই নতুন সত্তার অধীনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা পরিচালনার দায়িত্বে থাকবেন, আর চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের অংশীদারিত্ব থাকবে সংখ্যালঘু পর্যায়ে। এদিকে এই পরিবর্তনের ফলে মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটকের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ফ্রান্সে বাজেট ঘিরে বিরোধীদের অনাস্থা ভোটে টিকে গেলেন প্রধানমন্ত্রী লেকর্ন। শুক্রবার পার্লামেন্টে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় অনাস্থা প্রস্তাব দুটি ব্যর্থ হয়। এদিন ফরাসি পার্লামেন্টে আয় সংক্রান্ত বাজেটের অংশ জোর করে পাশ করানোর সিদ্ধান্তের প্রতিবাদে অনাস্থা প্রস্তাব আনে কট্টর বাম ও ডানপন্থী দলগুলো। বামদের প্রস্তাবে প্রয়োজনীয় 288 ভোটের বিপরীতে গড়ে 269টি ভোট, আর ডানদের প্রস্তাবে সমর্থন ছিল আরও কম। এর আগে সংবিধানের 49.3 অনুচ্ছেদ ব্যবহার করে বাজেট পাশ করানোর সিদ্ধান্তের জেরে ডান ও বাম দুই দিক থেকেই চাপের মুখে পড়ে ফরাসি সরকার। অনাস্থা ভোটে টিকে গিয়ে প্রধানমন্ত্রী লেকর্ন এখন ব্যয় সংক্রান্ত বাজেট পাশ করাতে আবার এই অনুচ্ছেদের প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন, যা নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে দেশটিতে। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রতীক বরাদ্দের পর থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। ভিন দেশ থেকে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি মালদ্বীপ প্রবাসীরা। তারা বলছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে দেশে যখন ভোটের প্রচার তুঙ্গে, তখন মালদ্বীপে ভোট উৎসবে মেতেছে প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহাসিক এই সুযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ, প্রত্যাশা ও মতামত প্রকাশ করছেন তারা। গত 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভোট প্রদানের কার্যক্রম। এবার প্রবাসী থেকেও ভোট দিতে পারছেন রেমিট্যান্স যোদ্ধারা, যা গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। খুবই ভালো লাগতেছে যে প্রথমবারের মতো প্রবাস থেকে ভোট দিতে পারলাম। এই যে আনন্দ, অনেক আনন্দ লাগতেছে। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে খুবই গর্বিত যে আমরা প্রবাসী থেকেও আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পেরেছি। আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে এই মালদ্বীপের সাগর পাড়ে এসে আমরা আমাদের সবাই একসাথে ভোট আমরা প্রয়োগ করেছি। ভোট প্রদান শেষে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট নিকটস্থ পোস্ট অফিসে জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠাতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। এতে মালদ্বীপ পোস্ট অফিসে ব্যাপক ভিড় করেন ভোটাররা। তবে আগামীতে আরও সহজেই ভোট দেওয়ার ব্যবস্থা চান প্রবাসীরা। আমাদের প্রবাসীদের জন্য যারা ভালো কাজ করবে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে সংসদে কথা বলবে, আমরা সেই রকম প্রার্থীদেরই ভোট দিয়ে জয়যুক্ত করব। ইলেকশন কমিশন যে ব্যবস্থাটা করে দিয়েছে, আমি ইলেকশন কমিশন ইন্টারিম গভর্নর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাইকে আমার অন্তরস্থল থেকে সকল প্রবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের পথ আরও সহজ হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ সারি থেকে দূরে ছিল দাবি ট্রাম্পের। বাহিনীর ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের বড় ভুল, মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর। অগ্রগতি ছাড়াই শেষ হল ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের ত্রিপক্ষীয় বৈঠক। কিয়েভে রুশ হামলায় হতাহত 5, জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা ইইউ। এবং বিপজ্জনক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডবাসী, সতর্কবার্তা ড্যানিশ প্রধানমন্ত্রীর। আলোচনার আহ্বান, ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ চীনের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।